বাংলাদেশে শুধু একটাই সমস্যা, সিস্টেমের সমস্যা। যে সিস্টেম নিয়ে আসলে মাস্টারের কথা বলা হয়েছে। মাস্টারের যেই শুটিং হয়েছে যখন, সেই গল্পগুলো একটু জানতে চাই। যেসব কাজের মধ্যে সবার একটা মানে ঝাঁপিয়ে পড়ে করে প্রতিটা টিম মেম্বারে, তখন সেই কাজগুলো থেকে একটা ভালো রেজাল্ট আমরা দেখি। এটা পোস্ট প্রোডাকশনের মধ্যে অনেক বিদেশি জড়িত ছিল। মাস্টারটা হয়তো বা আমরা কবে দেখবো? শীঘ্রই আসার কথা। আপনার লাইফে একটা ইউটার্ন হয়েছে, এটা আমি কোন কাজটাকে ধরতে পারি? মহানগর যে ওয়েব সিরিজটা আশফাক নিপুণের, ওইটা ওই সময়ে অনেক মানুষ দেখেছে। তখন কি ভাবতেন যে আপনি এত বড় একজন তারকা হবেন? না, আমি আসলে কখনোই এসব নিয়ে ভাবিনি। ছোটবেলায় তো হইতে চাইতাম গোয়েন্দা হতে চাইতাম, তারপর আইসক্রিমওয়ালা হতে চাইতাম, রিক্সাওয়ালা হতে চাইতাম। কখনো কি ইচ্ছে হয় যে আপনি কখনো নির্মাণ করবেন? না, এটা কখনো ইচ্ছা হয় না। আপনার কাছে জীবন মানে কি? জীবন মানে আমি একা নই। কোনো দুঃখবোধ আছে? না, এই ধরনের দুঃখবোধ নাই। কি কখনো ভালোবেসে মরেছেন? হ্যাঁ, এটা তো শুধু আমি কেন, এটা সব মানুষই মরে। যে কাজের জন্য মানে ভিক্ষুক হিসেবে ভিক্ষা করতে হয়েছে। ফার্ম গেটের যে অনেক বড় যে ওভারব্রিজটা আছে, ওখানে ওই ক্যামেরা রেখে আমাকে ছেড়ে দিয়েছিল। স্বাভাবিকভাবে অন্য ভিক্ষুক ভেবে আমাকে ভিক্ষা দিয়েছে, প্রায় 500-600 টাকা মনে হয় সম্ভবত। এবারে ঈদ কেমন কাটলো আপনার? খুবই চমৎকার। কি পরিমাণ তাহলে আপনার সালামি দিতে হয়? সালামি তো আমি দিই না, খুব এড়িয়ে চলি। আমি সালামি দিতে গেলে তো ফতুর হয়ে যাবো। সালামি দেন। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিতে আমার সঙ্গে আজকে রয়েছেন খুব বিশেষ একজন মানুষ। তিনি আমার খুব পছন্দের। আমি জানি আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি অনেক প্রিয়, কারণ তিনি সেই জায়গা অর্জন করেছেন। আর খুবই সম্প্রতি তিনি ফিরেছেন নেদারল্যান্ডস থেকে, আমরা সবাই সেটাও জানি। এখন রয়েছেন আমাদের এই মহানগরে। তিনি মহানগরেই থাকেন এবং তার তাকদীর মাশাআল্লাহ, কারণ সেই ভাগ্যই তাকে আজকে এত দূর নিয়ে এসেছে। আর অবশ্যই নেদারল্যান্ডে গিয়ে সেখানে অর্জন করেছেন পুরস্কার, কারণ তিনি আমাদের মাস্টার। এর আগে থেকে আমি বহু নামে পরিচয় করিয়েছি, কিন্তু আজকে আমার মনে হয় যে সমসাময়িক সময় আমরা পার করছি, মাস্টার ছাড়া অন্য নামে অ্যালেন স্বপন কিংবা আমাদের সেই প্রহেলিকার জামশেদ কিংবা আমাদের হাওয়ার নাগুমাঝি, এই নামগুলো আজকে আপাতত না বলি, বরং কারেন্ট প্রোগ্রামে থাকি, মানে কারেন্ট যে গল্পগুলো শুনছি আমরা সেই বিষয়গুলোতে থাকি। তিনি আমাদের সবার ভালোবাসার অত্যন্ত গুণী অভিনয় শিল্পী নাসির উদ্দিন খান। কেমন আছেন মিস্টার খান? চমৎকার। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেকদিন পর আবার দেখা হলো, কেমন সময় কাটলো? আমি একটু নেদারল্যান্ড থেকে তারপর ফিরে আসি অন্য গল্পে। আচ্ছা, নেদারল্যান্ডের গল্প বলছি, কিন্তু আমি তোমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি। এই যে তুমি স্পন্টেনিয়াসলি এভাবে বলতে থাকো সবগুলা এত ধারাবাহিক ভাবে, আমার খুব ভালো লাগে। আপনি এত চমৎকার অভিনয় করতে থাকেন, আপনার কাজ। ওই বিষয়ে আপনি পটু, এই বিষয়ে আমি পটু। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, নেদারল্যান্ডের কথা যেটা বলছিলাম, নেদারল্যান্ডে আমরা ডিরেক্টর তার ফ্যামিলি সহ গেছে, আমরা তিনজন। হ্যাঁ, আপনি মমপ্পু এবং বাঁধনা। হ্যাঁ, তিনজন গিয়েছিলাম। তো ওখানে প্রায় 7-8 দিন ছিলাম আমরা। খুবই চমৎকার, মানে এক্সপেরিয়েন্স খুবই চমৎকার। আর ওখানে আমাদের দেশ থেকে আরো 2টা ফিল্ম গেছে, রোহিত এবং দিলুপি। হ্যাঁ, দিলুপি আমি আগে দেশে দেখেছিলাম, ওখানে গিয়ে আমি রোহিত দেখলাম। রোহিত দেখার সুযোগ আমার এখনো হয়নি। হ্যাঁ, তো আমাদের মানে এই ফেস্টিভ্যালে বাংলাদেশের একটা বিশাল পার্টিসিপেশন ছিল। আমরা রোহিত, দিলুপি আর মাস্টারের অনেক, প্রায় আমার মনে হয় 15 জনেরও বেশি হবে, 15-20 জনের মতো ছিলাম টোটাল টিমের। তো একটা বাংলাদেশি ভাইব ছিল আর কি, সবকিছু মিলাই। ওই জন্যই খুব ভালো লাগছে যে বাংলাদেশের এত বড় একটা। খুব স্বাভাবিক। তবে একটা বিষয়, আপনার একটা পোস্ট লক্ষ্য করেছি ফেসবুকে, এই যে বিগ স্ক্রিন কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেল মাস্টার, এবং যেটা নিয়ে অনেক শোরগোল হবার কথা, শোরগোল হচ্ছে না যে তা না, তারপরেও বোধহয় একটু আবেগের জায়গা থেকে বা একটু মন খারাপের জায়গা থেকে আপনি একটা বিশাল পোস্ট লিখেছেন। একটু কি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন নাকি? পোস্টটা লিখেছিলাম আসলে শিহাব ভাই, মানে শিহাব শাহিনের একটা পোস্টের ওটার স্ক্রিনশট দিয়ে লিখেছিলাম। শিহাব ভাই লিখেছেন যে বাংলাদেশের এই যাবৎকালের যা কিছু অর্জন আছে সিনেমার জগতে, সম্ভবত বিগ স্ক্রিন অ্যাওয়ার্ডের এই মাস্টারের এই অ্যাওয়ার্ড জেতাটা সবচেয়ে বড় একটা প্রাপ্তি, যেটা নিয়ে যতটুকু হইচে হওয়ার কথা ছিল ততটুকু হয় না। এভাবে শিহাব ভাই একটা লেখা লিখেছিলেন, কিন্তু আমি ওটা নিয়ে আসলে দিয়েছিলাম। সেটা হচ্ছে আমার যেটা মনে হয়, ওই সময়ে বাংলাদেশে নির্বাচনের খুব তোড়জোড় চলছিল। ফেস্টিভ্যালটা ছিল জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত, আর ফেব্রুয়ারির 12 তারিখে ছিল আমাদের
জাতীয় নির্বাচন। এখন জাতীয় নির্বাচন নিয়ে এত ব্যস্ত ছিল সবাই এবং মিডিয়াও, হয়তো সেই কারণে মিডিয়া ওদিক দিয়ে একটু মনোযোগ কম দিতে পেরেছেন, ওটা আমি লিখেছিলাম আর কি। তো ওটা অবশ্য মিডিয়া তো বাংলাদেশের একটা অর্জন, সেটা যেদিকেই হোক না কেন, খেলাধুলা হোক বা সাংস্কৃতিক অঙ্গনে যে কোনো জায়গায় হোক, ওটা তো মিডিয়া তুলে ধরবেই, হয়তো ওই কারণে ওনাদের। এই যে 3 জন আপনারা এবং আরো তো পুরো টিমের, যেটা আমাদের পরিচালক আপনি বলেছেন পরিবার নিয়ে গেছেন, একসঙ্গে ঘুরলেন, কেমন দেখলেন নেদারল্যান্ড? ভাই এটা আমার প্রথম ইউরোপ যাত্রা, খুবই চমৎকার, সিস্টেম খুব সুন্দর, সবকিছু ভালো। কিন্তু বিশ্বাস করো, আমি বাঁধন মমো আমরা যেদিন নেদারল্যান্ডে পা রাখলাম, আমরা 31 তারিখ পৌঁছেছিলাম আর ওখান থেকে এসেছিলাম 8 তারিখ। তো এই 8-10 দিনে প্রতিদিন একাধিকবার আমরা 3 জনে বহুবার স্বীকার করেছি বাংলাদেশ সেরা। বাহ! এটা শুধুমাত্র মানে আবেগের বশবর্তী হয়ে বিষয়টা তা নয়, লজিক্যালি বলছি, সত্যি বাংলাদেশ সেরা। আবহাওয়ার দিক দিয়ে বলো, মাটি, পানি, সব দিক দিয়ে বাংলাদেশের শুধু একটাই সমস্যা, সিস্টেমের সমস্যা। যে সিস্টেম নিয়ে আসলে মাস্টারেও কথা বলা হয়েছে আর কি। মাস্টারের অনেকগুলো বিষয়বস্তুর মধ্যে একটা মূল বিষয় হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের কারণে যে আমরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হই। মনে করেন আমাদের এখানে জ্যাম বলেন, ঘুষ বলেন, বিভিন্ন জায়গায় বা খাদ্য ভেজাল বলেন, সবকিছু সিস্টেমের কারণে। বাংলাদেশ সেরা। এখন আমরা অনেক সময় সরকারের দোষ দিই, সরকারকে তো আমাদেরও অনেক দায়বদ্ধতা আছে। আমরা কিভাবে চলবো, আমরা পারস্পরিক কিভাবে, এখন আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজনের পিছে একজন লেগে থাকি, আরেকজনের দিকে দৃষ্টিটা থাকে, নিজের দিকে থাকে না। আর নেদারল্যান্ডের কথা যেহেতু বললাম, আরেকটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আমি প্রথম ইউরোপ গেলাম আর কি, দেখলাম যে ওখানে আসলে আরেকজনের দিকে তাকানোর কোনো ফুরসতি নেই, তাদের সময় নেই তাদের। প্রত্যেকে নিজের, আমি একটা খুব লোক সমাগম আছে এরকম একটা জায়গায় গিয়েছিলাম, যেদিন আমরা অ্যাওয়ার্ডটা পেলাম সেদিন অর্গানাইজাররা আমাদেরকে ডিনারের দাওয়াত দিয়েছিল। তো যে রেস্টুরেন্টে গেলাম আমরা, সেই রেস্টুরেন্টে দেখলাম যে অনেক মানুষ, ভেতরেও বাইরেও। তো বাইরে চেয়ার টেবিল আছে, ওখান থেকে একটা কাপল বসে আছে, আমার দৃষ্টি দিকে গেল আর কি, বাঙালি বলেই হয়তো বা আমি জানি না, গেল, আমি তাকিয়েছি, এরা দেখলাম খুব ঘনিষ্ঠ একটা মোমেন্টে আছে। কিন্তু বিশ্বাস করো, কারো ওদিকে ভ্রুক্ষেপ নাই, তাদেরও কারো প্রতি ভ্রুক্ষেপ নাই। ওরা প্রত্যেকে নিজেরটা এনজয় করে, মানে উপভোগ করে, সময়টাকে উপভোগ করে। তো আমরা এটা করতে পারি না, কারণ সবসময় আমরা আরেকজনের দিকে তাকিয়ে থাকি। এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। এবার আমি মাস্টারের যেই শুটিং হয়েছে যখন, সেই গল্পগুলো একটু জানতে চাই। মাস্টারের শুটিং হয়েছে আজকে থেকে বরাবর 2 বছর আগে, অর্থাৎ 24-এর রোজার সময়, আগে থেকে শুরু হয়েছিল। তখনও পলিটিক্যাল আনরেস্টের ওই অবস্থায় আমরা যাইনি। না, জুলাই গণ অভ্যুত্থান তখন হয়নি। না, এটা হচ্ছে জুলাইয়ের 24-এর মার্চের দিকের কাহিনী আর কি। এপ্রিলের 2 তারিখ আমরা লাস্ট শুট করেছি, আর মার্চের সম্ভবত তাও এরকম 3-4 তারিখের দিকে শুরু হয়েছিল ওটা। আর যেটা অভ্যুত্থানের কথা বললাম, ওটা তো জুলাইয়ের দিকে হয়েছে। তো তখন হয়েছিল। চমৎকার, আমাদের টিমটা খুবই চমৎকার। আমি আবারও উপলব্ধি করেছিলাম যে যখন অনেকগুলো কাজই তো আমরা করি, যেসব কাজের মধ্যে সবার একটা মানে ঝাঁপিয়ে পড়ে করে প্রতিটা টিম মেম্বার, ডিরেক্টর থেকে শুরু করে একেবারে প্রোডাকশন, চতুর্থ প্রোডাকশন বয় পর্যন্ত, তখন সেই কাজগুলো থেকে একটা ভালো রেজাল্ট আমরা দেখি আর কি। আর এই মাস্টারের সাথে দেশি বিদেশি অনেকে জড়িত ছিল, এটার পোস্ট প্রোডাকশনের মধ্যে অনেক বিদেশি জড়িত ছিল, এডিটিং বা কালার, এসব জায়গায় সবকিছু মিলে চমৎকার অভিজ্ঞতা। দারুণ। এবার একটু আমাদের যিনি মাস্টার, আমাদের অভিনয়ের সামনে বসে আছেন, নাসিরউদ্দিন খান, তার গল্প জানবো। একটু চট্টগ্রামে ফিরে যাব। চট্টগ্রামে সেই আপনার বেড়ে ওঠা সেই সময়, তখন কি ভাবতেন যে আপনি এত বড় একজন তারকা হবেন, এইভাবে অভিনয় করবেন? আপনি থিয়েটার করতেন, আমি জানি সেটা। না, আমি আসলে কখনোই এসব নিয়ে ভাবিনি, যেহেতু আমি অভিনেতা, কল্পনার জগতে থাকা মানুষ। এরপরও আমার কল্পনারও কিছু কিছু লিমিটেশনস ছিল, তার মধ্যে এটাও একটা। তুমি যেটা বললা যে কখনো ভেবেছি কিনা, কখনো ভাবি নাই এতটুকু। আর আমি এখন সিচুয়েশনগুলো যেরকম উপভোগ করি, সেটা উপভোগ করি, সবাই প্রশংসা করে, এটা অবশ্যই আমার ভালো লাগে। কিন্তু আমার যে বেড়ে ওঠার কথা বললাম, সে বেড়ে ওঠাটা যেরকম, সেখানে আমি আসলে এত মজা পেয়েছি, এত আদর, ভালোবাসা, সোহাগ পেয়েছি, তো আমার কাছে অনেক কিছুই মানে ওরকম লাগে না আর কি। আচ্ছা, আপনি ওই সময় কি হতে চাইতেন?
আর ছোটবেলায় তো হইতে চাইতাম গোয়েন্দা হতে চাইতাম, আরে যখন বাহ। আমরা ছোটবেলায় এই যে তিন গোয়েন্দা হ্যাঁ পড়তাম বা হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা বইগুলো পড়তাম তখন। বা ফেলুদা পড়তাম। তারপরে আইসক্রিমওয়ালা হতে চাইতাম, হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, সারাদিন আইসক্রিম। আইসক্রিম খাবো। রিক্সাওয়ালা হতে চাইতাম, হ্যাঁ। কারণ তার প্যাডেল মারাটা আমার খুব ভালো লাগতো। হ্যাঁ। এরকম তো শুধু আমার নয়, এরকম সবার, তোমারও হয়তো এরকম এবং অনেক কিছু। পরিবর্তন হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ চাওয়াগুলো। হ্যাঁ, সেটাই। তারপর আর একটু বড় হলাম, তখন ক্রিকেটার হতে চাচ্ছি, হুম। মিউজিশিয়ান হতে চাচ্ছি, হুম। বাঁশি কিনলাম, আর বংশীবাদক যেহেতু হবো। চট্টগ্রাম, তো ওখানে শাটল ট্রেন বা ওখানে অনেক বড় বড় গুণী শিল্পী বা হ্যাঁ, চট্টগ্রাম তো একটা rockstar রা বিশাল, সব চট্টগ্রামে চট্টগ্রামে। পাহাড় বিশাল, হ্যাঁ। সাগর বিশাল, হুম। নদী, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম বিষয় আছে আর কি। তো এই যে ছোটবেলাটা পার করেছেন, তারপরে আপনার যে কামব্যাক, মানে কামব্যাক ঠিক বলবো না আমি, এটাকে বলে ইউটার্ন, আপনার লাইফের একটা ইউটার্ন হয়েছে, এটা আমি কোন কাজটাকে ধরতে পারি? তখন তো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আসলো। ইউটার্ন আসলে এই ব্যাপারটা আমি আগে কয়েক জায়গায় বলেছিলাম। হুম। আমার আসলে সত্যিকার অর্থে ইউটার্ন হয় নাই কোনোটা। আমারটা ছোট 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 টার্ন নিয়ে 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 যে ইউটার্নটা তুমি দেখতে পাচ্ছ, সেই ইউটার্নের মধ্যেও ছোট ছোট অনেকগুলো বাঁক আছে। আচ্ছা, বুঝতে তো সেই পেরেছো? বাঘগুলোই আজকে আপনাকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, সেটাই। তবে একটা বিষয়, যেমন মহানগর যে ওয়েব সিরিজটা আশফাক নিপুণের, হুম। ওইটা ওই সময়ে অনেক মানুষ দেখেছে, তো সেই কারণে ওইটাতে আমার পরিচিতিটা একটু বেড়েছিল আর কি। তারপরে তো অ্যালেন স্বপন বলো কিংবা হাওয়া, পরাণ, হুম, যেগুলা হুম। আছে, ওই সবগুলা আসলে ছোট ছোট এবং টার্ন পরাণের নিয়ে। গল্পটা একটু ডিফারেন্ট, হ্যাঁ ওখানে যুক্ত হওয়ার গল্পটা, সেই গল্পে আমরা না হয় না যাই, হ্যাঁ। একটু অন্য গল্পে যাব আবার। এই যে এত কাজ করছেন একসাথে এবং দেখেন আপনাকে মূল ভূমিকায় রেখে কিন্তু গল্প নির্মাণ করা হচ্ছে, সো এখন যখন আমরা দেখি যে একটু ভিন্ন আঙ্গিকের গল্প হয়, বাট আপনি তো খুবই জীবনবোধ সম্পন্ন গল্পে সবসময় অভিনয় করে থাকেন, কখনো কি ইচ্ছে হয় যে আপনি কখনো নির্মাণ করবেন? না, এটা কখনো ইচ্ছা হয় না, কারণ এটা আমার কাছে এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আমি খুব অবাক হয়ে তাকিয়ে থাকি ডিরেক্টরদের দিকে, মানে কিভাবে এত কিছু সামলান, কিভাবে মেজাজটা ধরে রাখেন, আমি তো পারি না। আপনি কি মেজাজ গরম আপনার? মেজাজ, হ্যাঁ গরম, কিন্তু চেষ্টা করি। আমার কখনো মনে হয়নি কেন তাহলে? আমি তোমার মেয়েদের সাথে কাছে মেজাজ খুব- খারাপের কোনো কিছু করে, যেমন এই এই হ্যাঁ। প্রোগ্রামের যে প্রডিউসার লুসাই, আমার হ্যাঁ, ছোট ভাই, হ্যাঁ। আমাদের একই গ্রুপের ছেলে, হ্যাঁ। তো ও বুঝতে পারবে যে আমার মেজাজ গরম কিনা, কারণ একসাথে কাজ করেছি, কাজ করতে গেলে যেটা হয় আর কি, এই লুসাই এটা করলি না কেন, ও হয়তো বুঝতে পারবে। তোমার আচ্ছা, সাথে তো না, আমি দর্শকদেরকে বলতেই চাই যে আমাদের যখন প্রথম দেখা হয়, প্রথম কাজে বলি, হ্যাঁ শঙ্খ দাশগুপ্তের বলি, এবং হ্যাঁ। সেখানে আমার মনে আছে যে আকাশে তারা চাঁদ, আপনি একদম ধান ক্ষেতের আইলে বসে আমাকে ডায়লগ শেখাচ্ছেন যে হ্যাঁ, এই আমরা- ডায়লগটা এইভাবে দিতে হবে, এই ডায়লগটা এইভাবে দিতে হবে। তো সেই কথা আমার এখনো মনে পড়ে, সেই কুয়াকাটাতে আমরা ছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, সেই প্রসঙ্গে আবার অন্য সময় যাব। এবার একটু ব্যক্তি মনস্তাত্ত্বিক বিষয়গুলোতে আসতে চাই। আপনি খুবই আপনার আইডিওলজি বিশ্বাস করে চলেন, তো আপনার কাছে জীবন মানে কি? জীবন মানে আমি একা নই, হুম। আমার আশেপাশে যারাই আছে, হুম। সেটা যেই হোক, যারাই আছে সবগুলোকে মিলে জীবন। এই সবগুলোকে যদি ভালো রাখতে পারি আমি, আমার আচরণ দিয়ে বা কোনো কিছু দিয়ে, তাহলে আমি ভালো থাকবো, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাহ। সেটা ফ্যামিলিতে হতে পারে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে, সমাজে যেখানে হোক না কেন। তারপরে এবং আমাদের দেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ, ধর্মীয় দৃষ্টিকোণেও আমি সেটা বিশ্বাস করি। অর্থাৎ ধর্মের অনেক আচার আচরণ আছে, আমি ধর্মটাকে আনলাম যেহেতু কানেক্টেড, সেই জন্য আচার আচরণ আছে। আমি যাই করি না কেন, আচার আচরণ বলতে নামাজ কালাম যা যা কিছু বলে ফরজ, যাই করি না কিন্তু আমি যদি আমার জীবন যাদের যাদের সাথে জড়িত তাদের দিকে না তাকাই বা তাদের গুরুত্বটা না বুঝি বা তাদেরকে কমফোর্ট না দেই, তাহলে আমার ধর্মকর্ম হবে না, এটা আমি বিশ্বাস করি। অর্থাৎ আমার জীবনযাপনও হবে না। সুতরাং আমার আশেপাশে যারাই আছে না কেন, সেটা মানে খোদা তাআলার যাবতীয় সৃষ্টির কথাই আমি বলছি, তাদেরকে যদি আমি কমফোর্ট দিতে পারি তাহলে আমি ভালো থাকবো, এটা আমি বিশ্বাস করি। এখন অনেক তর্কবাগী হয়তো বলতে পারেন, তাই বলে কি আমি মশা মারবো না? হ্যাঁ, অবশ্যই মারবো। যে আমাকে বিরক্ত করবো, আমি তো তার থেকে নিজেকে প্রতিহত করবোই, একদম, সেটা আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম এটা, আমি যদি কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি, তাহলে সাথে সাথে আরেকটা জিনিস সৃষ্টি হয়ে যায় যে আমি কোনো এক বিদ্বেষের সম্মুখীন হব বা কোনো একটা ডিফিকাল্টিসের সম্মুখীন হব। ওজন্য আমি খুব সচেতন থাকার চেষ্টা করি আর কি, এটাই আমার জন্য জীবন। এবারে ঈদ কেমন কাটলো আপনার? খুবই চমৎকার। আমার তো আসলে প্রথমত আমার বাসার মধ্যে অনেকগুলো পিচ্চি বাচ্চা, আমার ভাতিজার, আমার ভাগ্নির, ভাতিজির, মানে আমার অনেক ভাগনা ভাগ্নি আছে, তো আমরা অনেক ভাই বোন, 6 ভাই বোন, তাদের অনেক ছেলে মেয়ে, তাদের আবার অনেক ছেলে মেয়ে, তাই আমার নাতিপুতি অনেকগুলো আছে না, এই বাসা থেকে শুরু হয় এই জিনিসটা আর কি। তারপর তো আমার বন্ধু বান্ধব আছে, আর আমার বিশাল
ছোট ভাই বোনের একটা হুম হুম। কি ফ্যামিলি পরিমাণ আছে। তাহলে আপনার সালামি দিতে হয়? Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. সালামি তো আমি দিই না, খুব এড়িয়ে এড়িয়ে চলি। আমি সালামি দিতে গেলে তো ফতুর হয়ে যাবো। সালামি দেন। যাই হোক, কিন্তু এই যে এত কিছু আপনি তোমাকে তো- সালামি নিব হচ্ছে নেদারল্যান্ড থেকে আনা হ্যাঁ, অবশিষ্ট 2-1টা চকলেটের মধ্যে একটা। ও সেটা আমি পেয়ে গেছি, সেটাই। দর্শকদেরকে দেখাতে চাই। আচ্ছা, এই যে এত সবাই মিলে একসাথে থাকা, কিন্তু থাকে না যে চট্টগ্রামের মানুষের খাবার দাবার তো অন্যরকম, খুব একটা রাজকীয় ব্যাপার স্যাপার থাকে বা একটা শাহী ব্যাপার স্যাপার থাকে। সো কোন খাবার ছাড়া আপনার ঈদ উদযাপন হয় না? খাবার দাবারের ব্যাপারে আমি আগে মোটামুটি সচেতন ছিলাম, এখন আরো বেশি সচেতন হয়েছি, যার কারণে আমি আসলে মুখরোচক যে কোনো কিছু এড়িয়ে চলি। ওকে। হ্যাঁ, ওর জন্য আমার নির্দিষ্ট এরকম কোনো খাবার নাই যে এটা না খেলে আমার ঈদ হবে না, যেমন মিষ্টি জাতীয় জিনিস, তো এগুলো আমি এড়িয়ে চলি। এবং আমি ঈদের দিন কি একটু স্যাক্রিফাইস করা যায় না? করি, এমন নয় যে আমি একেবারে গরুর মাংস খাই না, মিষ্টি, বিষয়টা তা নয়। আমি একটু সচেতনতার সাথে খাওয়ার চেষ্টা করি। যেমন আমি তোমাকে যদি বলি, যেমন রোজার সময়, এই লম্বা রোজার মধ্যে আমি ইফতারের পরে ইফতার করতাম আমি দই, চিরা, কলা দিয়ে, হ্যাঁ, খেজুর দিয়ে। খুব ভালো তারপরে খাবার। প্রায় 10-15 মিনিট পরে গিয়ে আমি হয়তো একটুখানি ভাজা পোড়া খাইতাম, আচ্ছা, অথবা হালিম খেতাম। কিন্তু এমনিতে আগে যেটা করতাম যে হালুম হালুম করে একেবারে পেঁয়াজু, বেগুনি, তেলে ভাজা, জিলাপি এগুলো হ্যাঁ, খাইতাম, হ্যাঁ। ওটা না। কারণ এগুলা খাওয়ার সাথে সাথে আমাদের এখানে সুগার বেড়ে যায় ব্লাডের মধ্যে, শরীর ছেড়ে দেয়, যার কারণে আমি একটু মেনটেন করার চেষ্টা করি। এটার কারণ হচ্ছে এই, আমি দেখলাম এই সামান্য মেনটেনেন্সের কারণে আমি ভালো থাকতে পারি, আমার পেট ভালো থাকতে পারে। তো যার কারণে আমি একটু সচেতন থাকার চেষ্টা করি। এটা খুব ভালো। ছোটবেলার ঈদের কোন স্মৃতিগুলো এখনো খুব মনে পড়ে? বাহ, ছোটবেলার স্মৃতি তো আসলে একদম ছোটবেলায় যদি যাই, আমার 7-8 বছরের ছোট হচ্ছে আমার ভাতিজা। ও বেশি কিন্তু না তাহলে? না, হ্যাঁ। আমার বড় ভাইয়ের ছেলে। তো আমরা যখন খুব ছোট ছিলাম, আমার ভাইয়ের একটা বাইক ছিল। আচ্ছা, আমাদের মানে টার্গেটে ছিল যে নামাজ থেকে এসে বাসার সবাইকে সালাম করার পরে পাড়া পড়শির অনেককে সালাম করি, এরপরে হচ্ছে যে কখন আমার ভাই বাইক নিয়ে আমাদেরকে বেড়াতে ঘোরাবে। নিয়ে যাবে, আমাকে আর আমার ভাতিজা শাহেদকে। আরে বাহ। এটা একটা বিষয় ছিল আর কি। আর এমনিতে আমার কাজিন ছিল জাহাঙ্গীর, জামাল, এদের সাথে ঘুরতে ঘুরতে যেতাম। এই যে আপনার এত কাজ যখন আসে পর্দায় বা বড় পর্দায় যখন আপনাকে আমরা দেখি, পরিবারের সবাইকে নিয়ে কি একসাথে গিয়ে দেখার সুযোগ হয়েছে কখনো? হ্যাঁ, হয়েছে। আমার সিনেমাগুলো দেখি আমার ভাই, আমার ভাবি, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়েকে নিয়ে দেখতে যাই। তারা কি তখন কি ফিডব্যাক দেয়? আসলে তারা যখন তাদেরই সাথে একসাথে থাকা মানুষটাকে বিশাল বড় স্ক্রিনে Big দেখে, screen এ তখন তো দেখে। এক ধরনের অনুভূতি হয়ই তাদের। আমি এটা বুঝতে পারি, সিনেমা দেখতে দেখতে দেখলাম যে এদিক দিয়ে আমার দিকে তাকাচ্ছে, আর ও, কোন একটা এক্সপ্রেশন, মানুষ হয়তো রিয়েক্ট করলো, অডিয়েন্স আমার দিকে তাকালো। এটা একটা অদ্ভুত অনুভূতি আর কি, এটা আসলে ব্যাখ্যা করা যাবে না এরকম কখনো অনুভূতি। চোখের পানি পড়েছে এরকম? অবশ্যই পড়ে ভাই, চোখের পানি তো মানে অনুভূতির বহিঃপ্রকাশেরই একটা। একদম। এই যে এত সফলতা আপনার ক্যারিয়ারে, কোন দুঃখবোধ আছে যে বাবা মা বা অন্য কেউ দেখে যেতে পারলে খুব ভালো হতো? না, এই ধরনের দুঃখবোধ নাই, কারণ আমরা অনেক কিছু অনেকে দেখাতে পারি না, দেখাতে পারবো না। তবে আমি এটা মনে করি, যারা গত হয়েছেন তারা কোনো না কোনো ভাবে আমাদের দেখছেন। মননে হোক বা কোনো না কোনো ভাবে আছেন। আছেন, তারা বিরাজ করেন। তো তিনি জীবিত থাকলেও নিশ্চয় খুব খুশি হতেন, এটা আমি ফিল করি। সুতরাং আমার ওরকম কোনো দুঃখবোধ কাজ করে না যে আমার বাবা যদি দেখে যেতে পারতো। সবাই তো আজীবন বেঁচে থাকে না, কিন্তু উনার যে একটা আশীর্বাদ ছিল এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যেমন ধরো আমি যখন প্রথম অভিনয় করি ক্লাস 3-তে থাকতে, আমাদের স্কুলের একটা ফাংশনে, ওই ফাংশনে আমার বাবা গিয়েছিলেন দেখার জন্য, আরে বাহ। এবং পেছন দিকে দাঁড়িয়ে পাগলের মতো তালে দিয়েছিলেন। ইস, হ্যাঁ, এবং শো শেষে আমাকে উনি স্টুডিওতে নিয়ে গিয়ে একটা ছবি তুলেছিলেন। আমার ছোট একটা গোঁফ ছিল, ধুতি পরা ছিল, ওই ছবিটা এখনো আছে। তাহলে ওইটা আমার স্মৃতির মধ্যে ভাসে। নিশ্চয় তালে দিয়েছে মানে নিশ্চয় আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন, যার আর কারণে এই সময় তিনি কত খুশি হতেন সেটাই আর কি, ভাবা যায় না। সেটা ভাবা যায় না। একদম, এটা ভাবা যায় না। এবার একটা গানের প্রসঙ্গে যাব। প্রহেলিকা চলচ্চিত্রের একটা গান,
হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা। আপনার কণ্ঠে আমরা, মানে কণ্ঠে বলতে আপনার লিপে গেছে আর কি, গিয়েছিলেন আমাদের খুব ভালোবাসার কিশোর দাস, হ্যাঁ এবং সুর সঙ্গীত তার করে লিখেছিলেন হচ্ছে আসিফ ইকবাল। আসিফ ভাই এই যে কথাটি, এই কথাটির সাথে আপনি কতটুকু একমত? পুরোপুরি একমত। হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা। হ্যাঁ, হৃদয় দিয়ে ভালোবাসতে সবাই পারে না, হুম। এটা খুব কঠিন আবার খুব সহজও। হ্যাঁ আপনি কখনো ভালোবেসে মরেছেন? হ্যাঁ, এটা তো শুধু আমি কেন, এটা সব মানুষই মরে। সব মানুষই কারো না কাউকে ভালোবাসে, কারো না কারোর প্রতি একটা নির্দিষ্ট একটা ইয়ে থাকে, সেটা যেই হোক না, ভাই হতে পারে, বাবা হতে পারে, বোন হতে পারে। বোন তো মায়ের মতো, বোনও হতে পারে। যেমন আমরা এক বোন, আমার মনে পড়ে এই কিছুদিন আগে আমার বোনের সাথে দেখা হলো, তো আমার বোনের নাতনিকে কোলে নিলাম আর কি, আমার বোনের নাতনিকে। আমার বোনকে বললাম যে একে এখন ফেলে দিই আমি, কারণ তুমি আমাকে ছোটবেলায় ফেলে দিছিলা। অর্থাৎ আমার বোন আমাকে আদর করতে করতে, এইভাবে কোলে নিয়ে আদর করতে করতে ঠাম করে পড়ে ও গেছিলাম। মাই গড। হ্যাঁ, ওইটা স্মৃতি মাঝে মাঝে আমার বোনও বলে, আমিও বলি। তাহলে ওই বোনটা আমাকে সেই ছোটবেলায় সন্তানের মতো, আমার বোনের বয়স আমার চাইতে প্রায় 12-13 বছরের বেশি, তো সন্তানের মতোই তো। একদম একদম। তাহলে আমার বোনের সাথে একটা রিলেশন, আবার আমার ভাইয়ের সাথে একটা রিলেশন, পিতৃতুল্য ভাই। আমার সবচেয়ে বড় ভাই যেটা, তার বয়স এখন 75। ও মাই গড, অনেক বয়স। তাকে আমি এখানে ধরি, দাড়ি ধরি, সিনাই ধরি, চুল ধরি, আমার সন্তানের মতো লাগে। তাহলে হৃদয় দিয়ে ভালো আমাকে বেসেছিল, আমারও বাসা উচিত। একদম, এটা ট্রু। সে কিন্তু খুব চালাক, দর্শক বুদ্ধিমান। চালাক শব্দটা একটু নেগেটিভ শোনায়। কত সুন্দর করে সে পাশ কাটিয়ে গিয়ে ভাই বোন, এই প্রেম ভালোবাসা এই জায়গায় চলে গেল। মানে আমি কোন লাইনে হাঁটছিলাম আর সে কোন লাইনে চলে গেল। আমি এতটা বিব্রত করতে চাই না ডেফিনেটলি। নেক্সট কাজের গল্প শুনবো। সামনে কি কি কাজ আসছে যেগুলো দিয়ে আপনি আমাদেরকে আবার চমকে দেবেন? কি কি কাজ? আমার তেমন কাজ করা নাই, মাস্টার আছে। মাস্টারটা হয়তো বা আমরা কবে দেখবো? শীঘ্রই আসার কথা। এবং এখানে তো অনেক ব্যাপার স্যাপার থাকে, সবকিছু মিলে আমার মনে হয় এপ্রিল মের দিকে আসার কথা আর কি। এখন আচ্ছা, ঈদে কেন আপনারা এটা রিলিজ দিলেন না? ঈদে অন্য সিনেমার জন্য হতে পারে, এটা ডিরেক্টরের চয়েস। ডিরেক্টর হয়তো চেয়েছেন যে ঈদের অনেকগুলো ছবির ভিড়ে না দিয়ে হয়তো বা এটা হতে পারে, আমি ঠিক জানি না ওনার চিন্তা ভাবনা। আচ্ছা, প্রিন্সে তো আপনার কাজ করার কথা ছিল, আমরা নিউজে দেখেছি, তাহলে করলেন না কেন? না, প্রিন্সের বিষয়টা হচ্ছে, যখন প্রিন্সের শুটিং চলছিল তখন ইন্ডিয়ার ভিসার একটা সমস্যা দেখা দিয়েছিল, এবং ওই সময় আবার আমার নেদারল্যান্ড যাওয়ার একটা বিষয় ছিল যে মাস্টারকে নিয়ে। শ্রীলঙ্কাতে শুট করেছে। হ্যাঁ, পরবর্তী শ্রীলঙ্কা শুট করেছে। তো এই ডামাডোলে পরে আসলে আমার প্রিন্সে কাজ করা হয় নাই আর কি। আমি তখন নেদারল্যান্ডের বিষয়টা নিয়ে ব্যস্ত ছিলাম, আর ওখানে প্রিন্সের ওই যে ভিসা সংক্রান্ত জটিলতা পরে কাজ করা। আরেকটি কাজ, যে কাজের জন্য মানে ভিক্ষুক হিসেবে ভিক্ষা করতে হয়েছে, এবং অনেকে কিন্তু সেটা বিশ্বাস করে টাকাও দিয়েছেন। সো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা তো খুব চমৎকার অভিজ্ঞতা। আমরা প্রথম দিন শুট করি এটা কি ফার্মগেটে। তো ফার্মগেটের যে অনেক বড় যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজে বসে আছেন, ওখানে ওই ক্যামেরা রেখে আমাকে ছেড়ে দিয়েছিল। তো আমি তো যেহেতু গেট আপ ছিল, মানুষ তো আমাকে চেনার কথা না, স্বাভাবিকভাবে অন্য ভিক্ষুক ভেবে আমাকে ভিক্ষা দিয়েছে। মোটামুটি ভালো একটা ইনকাম হয়েছে, প্রায় 500-600 টাকা মনে হয় সম্ভবত। কঠিন। আমি এরকম একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আমি রিসেন্ট একটা কাজ করেছি একটা ওটিটির জন্য। আমি অন্ধ, তো আমাকে ডিরেক্টর হচ্ছে ছেড়ে দিয়েছে রাস্তায়। আমার মানে গেট আপ এরকমই, মানে মুখে চেনা যাবে। এখন যতবার ওনার চাই যে আমি একা একা রাস্তাটা পার হবো, কিন্তু যতবারই উনি টেক নিচ্ছেন কেউ না কেউ ভাবছেন যে আমি আসলেই অন্ধ, এবং ওনারা হচ্ছে আমাকে ধরে ধরে পার করছেন। বারবার এনজি হচ্ছে। এবং একটা পর্যায়ে এক ভদ্রলোক, তিনি হয়তো মর্নিং ওয়াক করে ফিরেছেন, সম্ভবত কোনো একটা ভালো কোথাও হয়তো উনি জব করেন, মানে দেখলো নাকি মনে হচ্ছে ইংলিশ কেউ হবেন এরকম কেউ, মানে ইংল্যান্ড থেকে এসেছেন এরকম কেউ। তো সেই ভদ্রলোক এসে আমাকে ধরে ধরে পুরো রাস্তা পার করলেন। তারপর তো পুরো টিম হাসাহাসি, যখন আমরা কিভাবে শট নেব। রিক্সাওয়ালা রিক্সা থামাচ্ছেন পার করে দেওয়ার জন্য, এক মহিলা চলে আসছেন, এক ট্যাক্সি থেমে যাচ্ছে, মানে খুব হাস্যকর। এটা তো সম্পূর্ণ তোমার ক্রেডিট, নিশ্চয়ই তোমাকে দেখে অন্ধ হয়ে ছিল, মানে এটা খুব ফানি ছিল। আর আমার আরেকটা বিষয়, ওই যে ফার্ম গেটের কথা যেটা বলছিলাম, ওখানে ভিক্ষা করতে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করলাম। হঠাৎ দেখলাম যে ভিক্ষুকটা এসে আমাকে বললেন, কি বললো, আপনি কোন এলাকা থেকে আসছেন? ও মাই গড, এলাকা ভাগ থাকে মনে হয়, আমি জানি না। তারপরে তো মাঠটার খেতে পারতেন তো। কিন্তু আমার তো টিম ছিল আশেপাশে, আপনি কি বললেন যে কোন এলাকা? আমি কিছু বলি নাই, আমি আল্লাহ করে চলে গেছি। এটা খুবই আসলে অভিনয় করতে গিয়ে এত মানে অভিজ্ঞতার মুখোমুখি সবাইকে পড়তে হয়। বাই দ্য ওয়ে, আপনার করা
অলমোস্ট বেশিরভাগ চরিত্রই আমার খুব পছন্দের, টু বি ভেরি অনেস্ট। কিন্তু আপনার পছন্দের চরিত্র কোনগুলো? বিশ্বাস করো মৌ, আমার আসলে সবগুলোই পছন্দের। তারপরেও হ্যাঁ না, আমার মানে সবগুলোই পছন্দের বলতে বোঝাচ্ছি, যেমন মনে করি যে মাস্টারের কথা বললাম, মাস্টার আমার খুবই পছন্দের একটা চরিত্র। এরপরে যা যা কিছু আছে, অ্যালেন স্বপন, হ্যাঁ অ্যালেন স্বপন বলো, নাগু মাঝি বলো, বা যারা যেগুলো করেছি, জামশেদ বলো, এগুলোর কারণ হচ্ছে এটা শুধু আমার মনে হয় শুধু আমার অনুভূতি না, এটা সব অভিনেতারই অনুভূতি হবে। কারণ আমি যখন যেটা করছি ওটাকে ভালোবেসেই তো করছি, আমি ওকেই সবকিছু দেওয়ার চেষ্টা করছি, সুতরাং তার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক প্রেম। যদি অত ভালোবাসা প্রেম না থাকে তাহলে আমি ওটাকে আসলে ফুটিয়ে তুলতে পারবো না, এটা সম্ভব না। একদম, আমি একমত সম্পূর্ণ। আপনার আইডল যদি জানতে চাই অভিনয়ের জগতে, তাহলে কে, দেশে কিংবা দেশের বাইরে? দেখো, আমার আইডল বলতে নাকি নাই? না, আমার আইডল শুধু একজনই আছে, ওনার নাম হচ্ছে আমানুল্লাহ খান। উনি হচ্ছে আমার বড় ভাই। আচ্ছা। এখন উনি আমার সমস্ত কিছুর আইডল। এখন তুমি যদি বলো অভিনয়, হ্যাঁ অভিনয়ের আইডল উনি। এখন তুমি যদি, উনি কি অভিনেতা? না, উনি অভিনেতা না। ওকে ফাইন। তাহলে উনি কিভাবে অভিনেতার আইডল হতে পারেন? ছোটবেলা থেকে উনি আজকের দিন পর্যন্ত প্রচুর গল্প করেছেন আমাকে, এমন কোনো গল্প নাই, মানে ওনার জীবনে যা যা কিছু ঘটেছে, যখন যেটা মনে পড়েছে সবগুলো আমার সাথে আলাপ করেছে। তার মধ্যে একটা গল্প বলি, কেমন? উনি, এটা অনেক আগের কথা বলছি, ধরুন আজকে থেকে 45-50 বছর আগে হতে পারে, ওনার বলা গল্প আর কি, আমাকে বলেছেন। উনি কোনো এক বস্তির ভেতর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা সাউন্ড শুনলেন বেড়ার ফাঁক দিয়ে, যে ওখানে ওনার সাউন্ড শুনে উনি উকি দিয়ে দেখলেন যে ওখানে মনে হচ্ছে যেন রিহার্সাল চলছে অভিনয়ের। এই রিহার্সালটা কিরকম, যে আপনি আমাকে বিশ্বাস করতে পারলেন না, বিশ্বাস করেন আমি টাকাটা চুরি করিনি, এই যে আপনার পায়ে ধরছি, এরকম করে মানে বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করছেন। পরে ওনার অবস্থান টের পেয়ে ওনাকে ওই লোকগুলা ধরে ফেলেছিলেন এবং ওনার জীবন সংকট তৈরি হয়েছিল, কিন্তু উনি কোনো না কোনোভাবে উত্তরণ পেয়েছিলেন। ঘটনা হচ্ছে ওরা হচ্ছে ফ্রড দল, ওরা রাস্তাঘাটে ছিনতাই, চুরি চামারি এগুলো করে এবং ঘরে ঘরে গিয়েও এগুলো করে, এবং ওরা অভিনয়ও করে। ওখানে বিভিন্ন বয়সের মানুষ আছে, ওখানে বৃদ্ধাও আছে, বাচ্চাও আছে, এটা একটা সিন্ডিকেট বা একটা টিম। তাহলে এই যে ঘটনাটা উনি আমাকে বললেন, তাহলে আমি ওখান থেকে জানলাম না, ক্যারেক্টার জানলাম না, এরকম যা যা গল্প উনি আমাকে করেছেন ওগুলো অভিনয় করেই করেছেন, অভিনয় করে দেখিয়ে দেখিয়ে করেছেন। তাহলে আমার আইডল উনি, আমি ওনার কাছ থেকে গল্প শুনেছি। পরবর্তীতে আমি হয়তো সিনেমায় বা বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখতে পাচ্ছি, কাউকে দেখে ওনার অভিনয় ভালো লাগছে, ওনার অভিনয় ভালো লাগছে, কিন্তু কারোর প্রতি আমার ওরকম কোনো কিছু নাই যে ওনাকে আমি আইডল মানি বা এই অভিনেতাকে আইডল মানি, ওরকম কোনো কিছু নাই। আরে থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানা হলো, মানে বড় ভাই সম্পর্কে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল এটা শুনে। যাই হোক, একদম শেষে রয়েছি, অনেক অনেক ভালোবাসা আজকে সময় দেওয়ার জন্য। আর সালামি না দিয়ে কিন্তু আমি যাচ্ছি না, কারণ খামটাতে একটু পরে আপনার কাছে আসবে শোয়ে। যাই হোক, অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। তোমাকেও শুভেচ্ছা, তোমাকে ধন্যবাদ, বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ, আর দর্শক যারা আছেন আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ আগে আলাপ প্রসঙ্গে যেটা বলেছিলাম, কিছু কিছু জিনিস আসলে একটু খেয়াল রাখা উচিত। যেমন আমরা কথায় কথায় বলি যে হায়াত মত আল্লাহর হাতে, হ্যাঁ এটা ঠিক। ধরুন আপনার হায়াত যদি 90 বছর থাকে, আপনি 90 বছরই বাঁচবেন, কিন্তু আপনি যদি কিছু জিনিস একটু মেনটেন করেন আরামে বাঁচবেন, আর যদি মেনটেন না করেন কষ্ট পেয়ে বাঁচবেন, টাকা খরচ হবে, মানে আপনার যাবতীয় ডিফিকাল্টিস থাকবেই। সুতরাং একটু সুস্থ থাকার চেষ্টা করবেন, একটু ভালো খাবেন, চিনি কম খাবেন, ভাত কম খাবেন, সবজি বেশি খাবেন, মানে জাঙ্ক ফুড কম খাবেন, একটু হাত পা নাড়াচাড়া করবেন, একটু এক্সারসাইজ করবেন, পর্যাপ্ত রেস্ট নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আবার অসংখ্য ধন্যবাদ এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন, পরিবার পরিজন নিয়ে। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে আবারও টিবিএস এ।